আসসালামু আলাইকুম। চিত্রচিরে চৈত্র মাস লিখেছেন মম সাহা। চিত্রার কোচিং শেষ হতে হতে সন্ধ্যা নামল প্রকৃতিতে। সোডিয়ামের আলোয় রাস্তাঘাট উজ্জ্বল। চিত্রা খুশি মনে এক প্যাকেট ঝালমুড়ি কিনল আর হেলতে দুলতে হাঁটা ধরল নিজের বাড়ির পথে। কিছু দূর যেতেই তার চোখ আটকালো পরিচিত মানুষটার দিকে, অথচ মানুষটার এখানে থাকার কথা নয়। যে মুহূর্তে চিত্রা তাকে ডাক দিতে যাবে, মানুষটা তখনই হাঁটতে হাঁটতে পাশের একটা আদার গলিতে ঢুকলো। চিত্রারও কি যেন মনে হলো, সেও ধীর পায়ে হাঁটতে হাঁটতে মানুষটার পিছে পিছে আদার গলিতে প্রবেশ করলো। বেশ কতগুলো নোংরা গলি, ভুতুড়ে প্রকৃতি পার হয়ে রঙিন এক দুনিয়ায় প্রবেশ করলো চিত্রা। কেমন অদ্ভুত এক দুনিয়া! চিত্রা হতভম্ব আশেপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। সভ্য সমাজে অসভ্যের স্থান দখল করা পতিতালয়ে এসে পড়েছে সে। ধানমন্ডির রাস্তা পার হয়ে অনেকটা দূরেই যে চলে এসেছে সে, তা আর বুঝতে বাকি রইল না তার। চিত্রা বেশ অবাক হয়েছে এমন মানুষকে এরকম একটা জায়গায় আসতে দেখে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে তার শরীর। মৃদু কম্পন দেখা দিয়েছে তার শরীরের শিরায় উপশিরায়। তন্মধ্যে কেমন বিদঘুটে হাসি দিয়ে একটা লোক বলল, "কি সুন্দরী, দাম কত তোর?" কিশোরী চিত্রা আরও খানিকটা ভয় পেয়ে গেল। সে আর কোনো কথা না বলে যে রাস্তা দিয়ে এসেছে সে রাস্তাতেই ছুট লাগালো। পেছন থেকে মদ খেয়ে নেশায় বিভোর হওয়া লোকটার বিদঘুটে হাসির শব্দ ভেসে এলো। চিত্রা চোখ মুখ বন্ধ রেখেই যেন ছুটে চলল। কতটা দৌড়িয়েছে তার জানা নেই। তার দৌড়ানোর সমাপ্তি হলো একটা শক্ত সামর্থ্য দেহের সাথে ধাক্কা খাওয়ার পর। কি ব্যাপার, দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নাকি? এভাবে চোখ মুখ বন্ধ রেখে কোথায় যাচ্ছ? সামনের পুরুষটির কথায় চোখ মেলে তাকালো চিত্রা। গলা শুকিয়ে কাঠ প্রায়, তবুও বেশ কষ্টে সে উচ্চারণ করলো, "একটু পানি দেন বাহার ভাই।" চিত্রার এমন উত্তেজিত মুখমণ্ডল দেখে অবাক হলেন বাহার ভাই। দ্রুত পাশের দোকানটা থেকে পানির বোতল কিনে আনলেন। চিত্রার দিকে বাড়িয়ে দিলেন সেই পানির বোতল। চিত্রার ডান বামে না দেখেই ডগডগ করে বেশ খানিকটা পানি পান করলো। অতঃপর জোরে জোরে শ্বাস নিতে লাগলো। বাহার ভ্রু কুঁচকালেন, অবাক কণ্ঠে বললেন, "কোথায় গিয়েছিলে? হাঁপাচ্ছ কেন?" চিত্রা বেশ কতক্ষণ চুপ থেকে নিজেকে ধাতস্থ করলো। তারপর বেশ ভাবুক স্বরে বলল, "বাহার ভাই, সব রহস্যের সমাধান হচ্ছে না কেন জানেন? মুসা গালিবের একটা কথা ছিল, ধুলো পড়েছে চেহারায় আর আমরা মুছি আয়না। আসলে আমরা রহস্যের সঠিক রাস্তায় এখনো হাঁটাই ধরিনি।" চিত্রার আদৌ রহস্যমাখা কথা আদায় রইল। সে পুরোটা বিশ্লেষণ করল না বাহার ভাইয়ের কাছে। কেবল কতক্ষণ বিজ্ঞ ব্যক্তিদের মতন ভাবুক হয়ে রইল, যেন রাজ্যের ভাবনায় মত্ত সে। হাঁটতে হাঁটতে বড় রাস্তা পেরিয়ে রিকশা নিলেন বাহার ভাই। দুজনেই রিকশায় উঠে বসলেন। নিস্তব্ধ রাস্তা, হুড়মুড় করে বাতাস ছুঁয়ে দিয়ে যাচ্ছে আতুরে ভাবে। বাহার ভাই চুপ করে রইলেন, সাথে চুপ রইল চিত্রাও। আকাশের উপর থালার মতন চাঁদ। রাত এসেছে বিরাট জ্যোৎস্না নিয়ে। ঠান্ডা ঠান্ডা বাতাসে শরীরের ক্লান্তিটাও খানিক বিশ্রামে গেল। কয়েকদিন পর তো আবার শীত আসবে। শীতকাল চিত্রার বেশ প্রিয়। কেমন মিষ্টি অলসতায় কাটে। চিত্রা আবার বেশ অলসতা প্রিয়। দুজনের নিশ্চুপ ভাবনার মাঝে রিকশা এসে থেমেছে চিত্রাদের গলির মুখে। চিত্রা ঝটপট বাহার ভাই টাকা বের করার আগে নিজেই রিকশা ভাড়া দিয়ে দিল। তা দেখে বাহার ভাই কিঞ্চিৎ হাসলেন। পকেট থেকে সিগারেট বের করে তা দুই ঠোঁটের বাজে চেপে লাইটার জ্বালাতে জ্বালাতে বললেন, "বেশ চালাক হচ্ছ যে।" বাহার ভাইয়ের বাক্যের মানে চিত্রা ঠিকই বোধগম্য হলো। মুচকি হেসে সে বলল, "আপনার সাথে থাকি আর চালাক হব না? তা বেশ ভালো, চালাক হতে ক্ষতি কী? তবে চিন্তা নেই, চাকরি পেলে তোমার রিকশা ভাড়ার দায়িত্বটা আমি নিজের কাঁধে না হয় নিয়ে নেব। আপনি চাকরি করবেন?" হাঁটতে হাঁটতেই বাহার ভাইয়ের দিকে তাকিয়ে চিত্রার প্রশ্ন। বাহার ভাই পায়ের কাছে খালি পড়ে থাকা বোতলটাতে ছোট লাথি দিয়ে বললেন, "ভাবছি তো করব। রিকশা ভাড়াটা দেওয়ার জন্য হলেও চাকরি করা জরুরি। তারপর আমায় বিয়ে করবেন তো বাহার ভাই?" চিত্রার প্রশ্নে বাহার ভাই বিশেষ অবাক হলেন না। কারণ তিনি জানেন বয়ঃসন্ধিকালের মেয়েরা আবেগ প্রকাশ করতে ভীষণ পছন্দ করে। আর কিছু কিছু ক্ষেত্রে মানুষ তার প্রিয় মানুষের ক্ষেত্রে একটু বেশি বেহায়া হয়ে যায়। চিত্রাও তার বাইরে নয়। বাহার ভাইকে চুপ থাকতে দেখে চিত্রা আবার প্রশ্ন করল, "আমি আপনার এতটাই অপছন্দ? তুমি তো তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে, তাই না? ওই যে ভদ্র সুশীল ছেলেটাকে।" মানুষটার ঠাট্টা মাখানো কথায় ছোট হয়ে এলো চিত্রার মুখ। নরম গলায় বলল, "আমার তো অভদ্র আপনিটাকেই পছন্দ। বয়ঃসন্ধিকালের আবেগ দিয়ে ফাঁসাতে চাচ্ছ?" "একদম না, অষ্টাদশীর ভালোবাসা দিয়ে ফাঁসাতে চাচ্ছি।" বাহার ভাই আর উত্তর দিলেন না। চিত্রা মন খারাপ করে বলল, "চাকরিটা হবে তো? তোমার সাথে সংসার করতে হলে চাকরিটা হতেই হবে, তাছাড়া উপায় নেই।
আচ্ছা, তোমার বাড়ির চিলেকোঠার ঘরের মতন একটা ঘরে কি 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 আসবাবপত্র লাগবে বলো তো? সংসার সম্পর্কে ধারণা কম তো। বাহার ভাইয়ের এমন অপ্রত্যাশিত কথায় হতভম্ব চিত্রা, চোখে মুখে খুশির ঝিলিক দিয়ে উঠল। সে চমকে উঠে যাওয়া কণ্ঠে বলল, এজন্যই কি চাকরির খোঁজ করছেন? তোমার ভাই বেকারের কাছে তার বোনকে দেবে? যদি দেয় তাহলে না হয় খোঁজ না করলাম। চিত্রা কিছুক্ষণের জন্য বাক্যহারা হয়ে গেল। বাহার ভাই এত সহজে মেনে নেবেন তা যেন তার ধারণার বাইরে ছিল। চিত্রা আর কিছু বলতে গেলেই থামিয়ে দিলেন লোকটা। ক্ষীণকণ্ঠে বললেন, বাড়ি এসে পড়েছে, ভিতরে যাও। সংসার করতে হলে ভালো রেজাল্ট চাই, না হয় সেসব চিন্তা বাদ। চিত্রা এতক্ষণ এতটাই অবাক হয়েছিল যে সে যে নিজের বাড়ির গেটের সামনে চলে এসেছে সেটা তার খেয়ালই ছিল না। বাহার ভাইয়ের কথায় আশপাশ তাকিয়ে দেখল, সত্যি সে তার বাড়ির সামনে। বাহার ভাই চিত্রাকে আর কিছু না বলে সোজা হাঁটা ধরলেন। চিত্রা বেশ উচ্চকণ্ঠে বলে উঠল, বাহার ভাই, আপনি আমার পুরো জীবনের লাল কালির পূর্ণতা, যা ঝলঝল করবে আমার প্রাপ্তির খাতায়। লোকটা অবশ্য কথাটা শুনেও ফিরে তাকালেন না। চিত্রা কতক্ষণ বাহার ভাইয়ের ফেরার অপেক্ষা করে বাড়ির ভেতর চলে গেল। বাহার ভাই যখন বুঝলেন তার পিছে অষ্টাদশীর ছায়া নেই, তখন আকাশের দিকে তাকিয়ে বেশ বিষণ্ণ দীর্ঘশ্বাস ফেলে বললেন, রঙনা, তুমি আমি বিশাল অপ্রাপ্তির জীবনে হয়তো আরও একটা অপ্রাপ্তি। বাহারদের অনেক স্বপ্ন ঠিকই থাকে, কিন্তু তা ঝরে যায় রাতের আধারে। তুমি সকাল অবধি থাকলেও পারো রঙনা। বাহার খারাপ, তবে তার স্বপ্ন না। আমাদের একটা ছোট সংসার হলে খারাপ হয় না। আমি অপ্রাপ্তির জোয়ারে গা ভাসিয়ে কিঞ্চিৎ প্রাপ্তি পেয়ে যেতাম তোমায় পেয়ে। আফসোস, বাহারদের জীবনের স্বপ্নগুলো ওই দূর আকাশের চেয়েও দূরের, নয়া ধরা ছোঁয়ার বাইরে। তুমি না হয় মেয়ে, বৃষ্টি হয়ে দিও ছুঁয়ে। বাহারের কথাগুলো কি শুনলো রঙনা? হয়তো না, তাতে কি, একটা গোটা রাত তো দেখলো সংসার সাজানোর স্বপ্ন কত সুন্দর হয়। একটা গোটা আকাশ তো জানলো অপ্রাপ্তিদের কত বেদনা হয়। মাহিনের কেসটা বন্ধ করে দেওয়া হয়েছে আরও সপ্তাহখানিক আগে। একদম গোলক দাদার মতন একটা একই জায়গায় কেমন ঘুরপাক খাচ্ছিল, তাই তো বন্ধ করে দেওয়া হয়। মাহিনের ভাই মাহতাবি বন্ধ করে দিতে বলেছিল। এই গোলক দাদায় আর কতদিনই বা ঘুরপাক খাবে? এর চেয়ে থেমে যাক সব ঝামেলা। নুরুল সদাগররা লাস্টে আরেকটা ক্লু পেয়েছিলেন যে এসিড নিক্ষেপ করা ছেলেদেরকে অনবরত যে সিম থেকে ফোন দেওয়া হতো, সেই সিমটা কার নামে। ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল ওই দুই ছেলের মাঝেই একজনের আইডি কার্ড দিয়ে সিমটা কেনা হয়েছিল। কাকে ধরবেন আসামি হিসেবে? ওই ছেলে দুটোকেও তো খুন করা হয়েছে। পরপর তিনজন মানুষকে একই ব্যক্তি খুন করেছে, কিন্তু সঠিক ও স্বচ্ছ প্রমাণের অভাবে বন্ধ হয়ে গেল ইনভেস্টিগেশন। তপ্ত দুপুরে বিরক্ত ভঙ্গিতে মাহতাব এসে বসল তার ঘরে। চাঁদনি নিজ থেকে ঠান্ডা শরবত নিয়ে এলো। আজকাল মাহতাব হুট করেই কেমন রেগে যায়, মেজাজ চরম খিটখিটে থাকে তার। চাঁদনি মাহতাবের হাতে লেবুর শরবতটা ধরিয়ে দিয়ে আঁচল দিয়ে মাহতাবের মুখের ঘাম মুছে দিতে নিলেই তার হাত আটকে দিল মাহতাব। চাঁদনি কিঞ্চিত অবাক হলো, উদগ্রীব হয়ে বলল, কি হয়েছে তোমার? অফিসে ঝামেলা হয়েছে? মাহতাব শরবতটুকু খেয়ে বেশ শব্দ করে টেবিলের উপর গ্লাসটা রাখলো। তপ্ত শ্বাস ফেলে কর্কশ মেজাজে বলল, চাকরিটা চলে গিয়েছে। চাঁদনি বেশ অবাক হলো। মাহতাব সবসময় বেশ কর্মঠ লোক, তার চাকরি যাওয়ার তো কথা না। ব্যতিব্যস্ত হয়ে সে বলল, চাকরি চলে গিয়েছে মানে? কেন? মানুষ কি একজনের ভালো আরেকজন সহ্য করতে পারে? পারে না। যেমন তোমার মা পারেননি চিত্রার ভালো সহ্য করতে, তেমনি অফিসের কিছু মানুষ আমার ভালো সহ্য করতে পারেনি। চিত্রার ঘর ছাড়তে হলো, আর আমার চাকরি। চাঁদনি বেশ অবাক হলো তার স্বামীর কথায়। বেশ শক্ত কণ্ঠে বলল, তুমি কিসের সাথে কি মেলাচ্ছ মাহতাব? আমার মা তোমার গুরুজন হয়, সম্মান দিয়ে কথা বলো। যে নিজেই নিজের সম্মান রাখতে পারেন না, তাকে আবার কিসের সম্মান দেব? হ্যাঁ, তোমার মা বলে তো আর অন্যায় করে পার পেয়ে যাবেন না, তাই না? মাহতাবের কথায় তুমুল তাচ্ছিল্যের সুর। চাঁদনি হতভম্ব চোখে তাকিয়ে রইল তার স্বামীর দিকে। অবশ হয়ে আসছে তার অনুভূতিরা। সে বিধ্বস্ত কণ্ঠে কেবল বলল, মাহতাব। মাহতাব উত্তর দিল না, গটগট পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। চাঁদনি কেবল ফেল করে তাকিয়ে সেই দৃশ্য দেখল। বনানীর বিলাসবহুল এক ফ্ল্যাটের ডাইনিং রুমে রাতের খাবারের আয়োজনে বেশ তৃপ্তি নিয়ে আহার করছে ছোট এক সুখী পরিবার। এই পরিবারটা নওশাদের। মা বাবা আর নওশাদকে নিয়েই তাদের ছোট পরিবার। নওশাদ খেতে খেতে তার মা নওরিন খাতুনের দিকে তাকিয়ে বেশ আয়েসি ভঙ্গিতে বলল, মা, তোমাদের কিছু বলার ছিল। নওরিন খাতুন তখন মাছের কাটা বাছায় ব্যস্ত। ছেলের কথায় তার দিকে তিনি তাকালেন। হাস্যোজ্জ্বল মুখ মহিলার মিষ্টি করে শুধালেন, কি কথা? তোমরা আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছ, সেই সম্বন্ধেই কথা। নওশাদের বাবা ইলিয়াস খান
খাবার চিবোতে চিবোতে বললেন, ও হ্যাঁ, ভালো কথা মনে করেছ। নুরুলদের বাড়ি থেকে তো আর কোনো খবর পেলাম না। আজই তাহলে একবার কল দিয়ে জিজ্ঞেস করি। জিজ্ঞেস পরে করো, আগে আমার কথা শোনো বাবা। কি কথা? বাবার প্রশ্নের উত্তর দিতে সামান্য সময় নিল নৌশাদ। অতপর বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, আমরা সেদিন যখন নুরুল আঙ্কেলের মেয়েকে দেখতে গেলাম, সেখানে গিয়ে আমার পাত্রীকে পছন্দ না হয়ে তার বোনকে পছন্দ হয়ে গিয়েছে। নুরুল আঙ্কেলের ছোট ভাইয়ের মেয়েকে বিয়ে করলে আমি ওকেই করব। নওশাদের কথা শুনতেই খাওয়া থামিয়ে দিলেন নওরিন খাতুন। বেশ জোরেই বলে উঠলেন, অসম্ভব! অমন খাটো মেয়েকে তোমার কিভাবে পছন্দ হয়? কেমন বোকাশোকা হাবভাব! আমি রাজি না এই প্রস্তাবে। আমি রাজি মা, সেটাই কি যথেষ্ট না? ইলিয়াস খান নিজের স্ত্রীর দিকে তাকালেন, নম্র কণ্ঠে বললেন, রাখছো কেন নওরিন? মেয়েটা তো সুন্দরী, আর নওশাদ যেহেতু পছন্দ করেছে সেহেতু। নওরিন খাতুন খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন, মুখে অগাধ গম্ভীরতা ঢেলে বললেন, অসম্ভব মানে অসম্ভব। মেয়েটার মাঝে কেমন সাদামাটা ভাব, কখনোই আমি ওরে মানব না। আমি তো মানছি, তাহলে তোমার সমস্যা কোথায়? নওশাদও খাবার টেবিল থেকে উঠতে উঠতে মায়ের বিপরীতে কথা বলে উঠল। ছোটোখাটো কোনো কথা কাটাকাটির এক পর্যায়ে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বাইরে তখন তুমুল বৃষ্টি। ইলিয়াস খান বারবার পিছু ডাকলেন ছেলের, অথচ সে একটুও দাঁড়ালো না। ঠান্ডা মানুষ রেগে গেলে এই এক ঝামেলা। নওরিন খাতুনও ফুঁসতে ফুঁসতে ঘরে গিয়ে দৌড় দিলেন।